আসসালামু আলাইকুম। চ্যানেল আই প্রবাস সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসিব মার্জান। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। ইসরায়েলের 5 শহরে ইরানের হামলায় 200 বেসামরিক ব্যক্তির মৃত্যু। ইসরায়েলের হামলায় আইআরজিসির প্রধান মুখপাত্র নিহত। মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানি সহ অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ। ব্যবস্থাপনা উন্নয়নের সঙ্গে বিকল্প ও নিজস্ব ব্যবস্থা তৈরির পরামর্শ। হাদি হত্যা মামলার 2 আসামিকে 12 দিন জেল হাজতে রাখতে পশ্চিমবঙ্গের আদালতের নির্দেশ। তদন্তকারীদের জেরা করার অনুমতি। এবং বিভিন্ন দেশে প্রবাসীদের ঈদ উল ফিতর উদযাপন, কর্মব্যস্ততার মধ্যেও ঈদের নানা আয়োজন। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। ইসরায়েলের 5টি শহরে সামরিক স্থাপনায় এবং নিরাপত্তা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েলের 200 বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিসির প্রধান মুখপাত্র আলী আহমেদ নাইনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের প্রেস টিভি। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 1500 ছাড়িয়েছে। রিপোর্ট করছেন তৃপ্তা মাহমুদ। ইসরায়েলের 5টি শহরে ক্ষেপণাস্ত্র হামলায় 200 জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। আইআরজিসি এমন দাবি করলেও ইসরায়েল নিহতের খবর নিশ্চিত করেনি। রোববার তেহরানে নতুন করে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ঘোষণার পরপরই তেহরান সহ বেশ কিছু শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তুরস্কের সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে ইরানকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে ইরান হুমকি দিয়েছে যদি যুক্তরাষ্ট্র এমন কিছু করে তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বিদ্যুৎ এবং তথ্য প্রযুক্তি অবকাঠামোগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি কোনো যুদ্ধবিরতি করতে চাই না। পরে রাতে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের সন্ত্রাসী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে হামলা গুটিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। রাজধানী রিয়াদে ইরান দূতাবাসের কয়েকজনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সৌদি আরব। দ্য আরব নিউজের বরাতে জানা যায় তাদের আগামী 24 ঘন্টার মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোয় ইরানের হামলায় যুদ্ধের প্রথম 2 সপ্তাহে প্রায় $80 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইরানের মিনাব শহরে শেজারাত আল তাইয়েবা প্রাথমিক স্কুলে প্রাণ হারানো 150 শিশুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নিহত শিশুদের শোকার্ত পরিবার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধে আলোচনার কেন্দ্রতে হরমুজ প্রণালী। সারা বিশ্বের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ জলপথ এটি। যুদ্ধের কারণে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। পাল্টা জবাব দিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ শাফি। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। প্রণালীটি ওই সময়ের মধ্যে খুলে না দিলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সামরিক হামলার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ধরনের হুমকি ছাড়াই হরমুজ প্রণালী খুলে দিতে হবে। সময়সীমা অতিক্রম করলে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে। ট্রাম্পের হুমকির জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী IRGC জানিয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের জ্বালানি, প্রযুক্তি ও পানি শোধন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। ইরানের সামরিক অপারেশনাল কমান্ড খাতাম আল আনবিয়া এক বিবৃতিতে জানায়, যে কোনো হামলার পাল্টা জবাব মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হবে এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সব স্থাপনা এতে ঝুঁকির মুখে পড়বে। এর আগে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত মিললেও ট্রাম্পের নতুন এই হুমকি আবারও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেল রপ্তানির অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। বিশেষ করে হামলায় জড়িত দেশগুলোর জন্য এই নিষেধাজ্ঞা কড়াকড়িভাবে আরোপ করা হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 1/5 অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হতো। ফলে এই রুট বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে এবং জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো বিকল্প পথ খুঁজতে বাধ্য হচ্ছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি আরও জটিল হলে বৈশ্বিক অর্থনীতি ও মূল্যস্ফীতির উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। আহমেদ শাফি, চ্যানেল আই। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ। সরবরাহ সংকটে বেড়ে চলেছে তেল ও LNG দাম, সরাসরি চাপ বাড়ছে অর্থনীতিতে। এ অবস্থায় ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি বিকল্প এবং দীর্ঘমেয়াদী নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন রফিকুল বাশার। মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় অস্থির বৈশ্বিক জ্বালানি বাজার। ইরানকে ঘিরে সংঘাত বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঝুঁকির মুখে। এই পথ দিয়েই সরবরাহ করা হয় বিশ্বের 1/5 তেল ও গ্যাস। মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের জ্বালানি চাহিদার বড় অংশ পূরণ হয় আমদানির মাধ্যমে। তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাড়ছে দেশের আমদানি ব্যয়। জ্বালানি তেল ও LNG সরবরাহে বিঘ্ন ও দাম বাড়লে দেখা যায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা, বাড়তে পারে উৎপাদন খরচ, সেই সাথে বাড়তে পারে লোডশেডিং, ব্যাহত হতে পারে শিল্প উৎপাদন। এই অবস্থায় বিকল্প উৎস খোঁজার পরামর্শ বিশেষজ্ঞের। ম্যানেজমেন্ট বলতে কিছুই নাই। এই যে রেশনিং করলো, কেন করলো আর কেনই বা উঠালো আমি সেটা বুঝলাম না। আমাদের পূর্ব দিকে তাকানো হচ্ছে, যেখানে হরমুজ প্রণালী নাই, ঠিক আছে, যেখানে যুদ্ধ বিগ্রহর সম্ভাবনা কম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, এদিকে তাকাই। এখানে আমি $10 জায়গায় আমার যদি $11 লাগে, আমি মনে করি সেখানে একটু প্রেফারেন্স দেওয়া উচিত। নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানোর তাগিদ তাঁর। চুরিটা যেটা হচ্ছে, চুরিটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। যেসব কুয়াগুলোর থেকে এখনও উৎপাদন করা সম্ভব, সেগুলোতে আমি মনে করি আমাদের ওয়ার্ক ওভারের কাজগুলো শুরু করে এটা আগামী 6 মাসের মধ্যে সেখান থেকে উৎপাদন বৃদ্ধি করা। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানি খাতের চাপ সামাল দিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। একই সঙ্গে এর প্রভাব পড়বে দেশের সার্বিক অর্থনীতিতেও। দাম বা তেলের দাম দেওয়া হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে 12 দিনের জন্য জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের একটি আদালত। 14 দিনের রিমান্ড শেষে পশ্চিমবঙ্গের কলকাতার বিধাননগর আদালতে তাদের তোলার পর এই নির্দেশ দেওয়া হয়। জেল হাজতে থাকা অবস্থায় তাদের জিজ্ঞাসাবাদেরও অনুমতি দিয়েছেন আদালত। আদালতে তোলার আগে শারীরিক পরীক্ষা করানোর জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আদালতে ওঠার আগে এবং কারাগারে নেওয়ার পথে ফয়সাল বলেন তিনি হত্যা করেননি, তাকে ফাঁসানো হচ্ছে। তবে আলমগীর কোনো কথা বলেননি। ফয়সাল এবং আলমগীরকে 7ই মার্চ বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ STF। এর আগে 8ই মার্চ তাদের স্থানীয় আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারক। 12 দিন পর তাদের আবার আদালতে তোলা হবে।
মার্কিন কংগ্রেসে 1971-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উঠেছে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবটি তোলেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবে বলা হয় 1971 সালের 25শে মার্চ অপারেশন সার্চ লাইটের সময় পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগীরা বাঙালিদের ওপর পরিকল্পিত নিধনযজ্ঞ চালায়, যা জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা। হত্যার লক্ষ্য ছিল সংখ্যালঘুরা। প্রস্তাবে সে সময় জামায়াত ইসলামের ভূমিকা উল্লেখ করে তাদেরও বিচারের দাবি জানানো হয়েছে। এতে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার। সে সময় ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা। অনুষ্ঠানে রাষ্ট্রদূত চলমান পরিস্থিতিতে সবাইকে বাহরাইন সরকারের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। বাংলাদেশ এমবাসি বাহরাইনে বসবাসরত কমিউনিটিদের নিয়ে ঈদ উদযাপনের চেষ্টা করছে। আমরা এবছর সবাই মসজিদে নামাজ পড়েছি, কোনো বড় জামাত কোথাও হয়নি। আমি এই সুযোগে আপনাদেরকে অনুরোধ করব, যারা যেখানেই থাকেন বড় কোনো জমায়েত করবেন না। বাহরাইনের সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের সমস্ত নির্দেশনা অনুসরণ করবেন। যুদ্ধ এখনো শেষ হয়নি এবং আমরা দোয়া করি অতি দ্রুত আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাব। সংযুক্ত আরব আমিরাতে উদযাপন করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। দেশটির 7টি প্রদেশে একযোগে হয়েছে ঈদের জামাত। বৈশ্বিক ও আঞ্চলিক অস্থিরতার মাঝেও প্রবাসীদের মধ্যে ঈদের আমেজের কমতি ছিল না। নিরাপত্তার বিষয়টিতে গুরুত্ব দিয়ে দেশটির সরকার মসজিদগুলোতে নামাজ আদায়ের নির্দেশনা দেয়। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। নানা আয়োজনে ঈদ উদযাপন করেছেন কানাডা প্রবাসীরা। দেশের মতো বাস, ট্রেন, লঞ্চে ঈদ যাত্রার উচ্ছ্বাস না থাকলেও কর্মব্যস্ততার মধ্যেই ঈদ আনন্দ উপভোগ করেছেন তারা। কানাডা থেকে হাসান রাজীব বুলবুলের রিপোর্ট। এবারের ঈদের দিনটি কর্মদিবস হওয়ায় ভিন্ন আমেজে ঈদ উদযাপন করেছেন প্রবাসীরা। ভোরে নতুন পোশাক পরে আগেভাগে বের হয়ে পড়েন ঈদের নামাজ আদায় করতে। দিনভর চলে শুভেচ্ছা বিনিময়, চলে দেশি প্রিয়জনদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ। যদিও আমরা বাংলাদেশকে খুব মিস করছি প্রবাসে, তারপরও আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি বিশ্বে শান্তি ফিরে আসুক। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে দিনটা খুব ভালোভাবে আমরা উদযাপন করলাম। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রবাসীরা মেতে ওঠেন গল্প আর আড্ডায়। আমাদের মন বেশ ভারাক্রান্ত যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর মানুষের দুর্দশার কথা মনে রেখে এই যুদ্ধ বন্ধ হোক, শান্তি আসুক পৃথিবীতে। ঈদ উপলক্ষে প্রবাসেও চলে দেশীয় ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন। সবাই মিলে ঈদ উদযাপন করছি সুদূর কানাডায় বসে, কিন্তু আমাদের মন পড়ে আছে বাংলাদেশে। সবাই আমরা আনন্দের সাথে উদযাপন করছি, সবাইকে ঈদ মোবারক। বিশেষ সেই দিনে অনলাইনে আত্মীয় স্বজনের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন প্রবাসীরা। প্রবাসীরা ইচ্ছা করলেই বাস ট্রেনের টিকিট কেটে বাড়ি ফিরে যেতে পারে না মমতাময়ী মা বাবা আর স্বজনদের সান্নিধ্য থেকে ঈদ আনন্দ করতে। তারপরও বাংলাদেশের সব স্বজনরা ভালো থাকুক, এমনটাই প্রত্যাশা করলেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা। কানাডার ক্যালগারি থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেটে ঈদ উল ফিতর উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আনন্দ উচ্ছ্বাস ও ধর্মীয় উদ্দীপনায় নামাজ আদায় ও পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মুসল্লিদের কোলাকুলি, শিশুদের কোলাহল ও আনন্দ উচ্ছ্বাসের মাঝে মিষ্টি বিতরণ উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। চাঁদ দেখা নিয়ে ভিন্নমতের কারণে সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেন সহ বিভিন্ন স্টেটে দুদিন ঈদ উদযাপন করা হয়েছে। কাতারে বাংলাদেশের পতাকাবাহী একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মাসুরুল হক স্মৃতি উচ্চ বিদ্যালয়। দীর্ঘ পথপরিক্রমায় ঢাকা বোর্ডের অধীনে থাকা স্কুলটি পূর্বের ঐতিহ্য হারিয়েছে বলে মনে করছেন প্রবাসীরা। পড়াশোনা ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ এনেছেন খোদ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অভিভাবকরা। স্কুলের দুর্নীতি নিয়ে কাতার থেকে মেহেদী হাসানের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের উন্নয়নে অবদান রেখেছে প্রবাসী শ্রমিকরা, যাদের অধিকাংশই বাংলাদেশি। বিভিন্ন শ্রেণী পেশায় প্রায় 4.5 লক্ষ প্রবাসী বাংলাদেশি কর্মরত, যাদের একটি বড় অংশ পরিবার সহ বসবাস করেন।
কাতারে 1979 সালে বাংলাদেশি কমিউনিটি নিজ উদ্যোগ ও অর্থায়নে প্রতিষ্ঠা করে বাংলাদেশ MHM স্কুল। যদিও আইনগত বাধ্যবাধকতার কারণে স্কুলটি দূতাবাসের স্পন্সরশিপে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় ধরে স্কুলটি পরিচালিত হয়েছে ফাউন্ডার, ডোনার ও অভিভাবকদের সমন্বয়ে গঠিত ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে। দক্ষ ও পেশাদার ব্যবস্থাপনায় স্কুলটি অল্প সময়ের মধ্যেই ঢাকা বোর্ডে মেধা তালিকায় সাফল্য অর্জন করে এবং প্রবাসে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পায়। সেই গৌরবময় অধ্যায় এখন অতীত। বর্তমানে স্কুলটি শিক্ষার মান, পরিবেশ এবং প্রশাসনিক অবনতির মধ্যে রয়েছে বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা যায় 2003 সালের দিকে ম্যানেজমেন্ট কমিটির কয়েকজন সদস্যের ব্যক্তিগত কোন্দলকে কেন্দ্র করে তৎকালীন রাষ্ট্রদূত মারুফ জামান একক সিদ্ধান্তে কমিটি বাতিল করেন। তারপর বিগত 23 বছর ধরে কোনো যোগ্য ও পেশাদার প্রিন্সিপাল এই স্কুলের নিয়োগ পাননি। ভিতরে এবং বাইরে, এবং অর্থাৎ এখানে কিছু ইভিল শিক্ষক এবং এমবাসির কিছু অসাধু অফিসারদের কারণে অরিজিনাল কনস্টিটিউশন থেকে গভর্নিং বডিতে চলে যায় এবং যার প্রেক্ষিতে স্কুলের মান কমতে থাকে। অভিযোগ রয়েছে একই পরিবারের 7 জন সদস্য এই স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত, যার ফলে প্রশাসনিক কাঠামো কার্যত অকার্য হয়ে পড়েছে। আমি বাংলাদেশ মাশরুফ সিটি মহাবিদ্যালয়ে কর্মরত আছি। বিশেষ একটি অঞ্চলের কিছু শিক্ষক তারা পরিবার ভিত্তিক তারা কাজ করছেন এবং তাদেরই স্বজনরা, আমরা বলতে পারি না, পরিবার নিয়োগপ্রাপ্ত হয়েছে। তারা বিভিন্নভাবে ঘুরে ফিরে বিভিন্ন পদ পদবিতে আছেন। পরিবারতন্ত্রে বিশেষ একটি পরিবারের এখানে দাপটের কারণে এখানে এবং তাদের যে অ্যালাইন নিয়ে তারা যে একটা টিম করেছেন, ওই কারণে আত্মীয়করণ বলেন। গত বছরে বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের ফেল করার হার অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আমাদের স্কুলের যে সিস্টেমটা, এখানেই সেই সিস্টেমের কাঠামোতে আমার মনে হয় দুর্বলতা আছে। শিক্ষার যে রেজাল্ট একদম ভরাডুবি। তো আমরা সেখান থেকে পরিত্রাণ পেতে হলে এক দক্ষ এবং মজবুত একটা কাঠামো আমাদের প্রয়োজন। সেই কাঠামোর জন্য একজন দক্ষ প্রিন্সিপাল লাগবে। অভিযোগ রয়েছে কিছু শিক্ষক ক্লাসে যথাযথভাবে পাঠদান না করে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করেন। এইসব নিয়ে অভিযোগ করলে শিক্ষার্থী ও অভিভাবকদের হেনস্থার শিকার হতে হয়। মেহেদি হাসান, চ্যানেল আই, দোহা, কাতার। সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েলের 5 শহরে ইরানের হামলায় 200 বেসামরিক ব্যক্তির মৃত্যু। ইসরায়েলের হামলায় IRGCর প্রধান মুখপাত্র নিহত। মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানি সহ অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ। ব্যবস্থাপনা উন্নয়নের সঙ্গে বিকল্প নিজস্ব ব্যবস্থা তৈরির পরামর্শ। হাদি হত্যা মামলার 2 আসামিকে 12 দিন জেল হাজতে রাখতে পশ্চিমবঙ্গের আদালতের নির্দেশ। তদন্তকারীদের জেরা করার অনুমতি। এবং বিভিন্ন দেশে প্রবাসীদের ঈদ উল ফিতর উদযাপন। কর্মব্যস্ততার মধ্যেও ঈদের নানা আয়োজন। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেল আইয়ের প্রবাস সংবাদে এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।